বাংলাদেশ বিরোধী মিথ্যা ভুয়া তথ্যের ফেলা ভারতের মিডিয়াগুলো কি ক্ষতি করতে মরিয়া মোদী সরকার? ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার করে হুথিদের মিসাইল হামলা, আহত 16 ইসরায়েলি। 10 বছর আগে 239 যাত্রী নিয়ে উধাও হয়েছিল বিমানটি, কি ঘটেছিল এর ভাগ্যে? কেটেছে কি রহস্যের জট? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশ বিরোধী প্রচারণায় সরগরম ভারতের গণমাধ্যম। সংখ্যালঘু ইস্যুকে সামনে রেখে চলছে প্রায় প্রতিদিনই নানা রকম মিথ্যা ও বানোয়ার তথ্যের প্রোপাগান্ডা। সাধারণভাবে এসব সংবাদ ছড়ানোকে পাগলের প্রলাপ কিংবা তেমন ক্ষতিকর মনে নাও হতে পারে, তবে সত্য মিথ্যা মিশিয়ে উদ্দেশ্য প্রণোদিত এমন ক্যাম্পেইনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে তৈরি হতে পারে বিরূপ মনোভাব। ভুল তথ্য ছড়ানো মিডিয়া ও শীর্ষ রাজনীতিকদের উস্কানিমূলক মন্তব্য ঠেকানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, বিশ্বব্যাপী স্থিতিশীল রাষ্ট্রের ইমেজ নষ্ট হতে থাকলে আগামীতে বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধ চালাচ্ছে ভারতের বিজেপি সমর্থিত গদি মিডিয়া। ভুইফোর বিভিন্ন চ্যানেল কিংবা প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যমের প্রচারিত প্রোপাগান্ডা দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মুখে দাঁড়িয়ে আছে গোটা রাষ্ট্র। হিন্দু মৃতদেহে রাজধানী ঢাকা ভরে যাওয়া কিংবা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে হিন্দু নিপীড়ন মেনে নেয়ার মতো বানোয়ার তথ্য ছড়িয়ে তৈরি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ। কিন্তু গণমাধ্যমে তথ্যযুদ্ধ চালানোর মধ্য দিয়ে আসলে কি পেতে চাইছে মোদিপন্থী ভারত? সংখ্যালঘুদের সুরক্ষার দোহাই দিয়ে কেন করা হচ্ছে ঘৃণার রাজনীতি? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে লাগাতার প্রশ্ন তোলা এসব কন্টেন্ট, নিউজ ও তথ্য সরবরাহকে খুব একটা হালকা করে দেখার সুযোগ নেই। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের পাশাপাশি বিতর্কিত মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে যে মনোভাব দেখাচ্ছে, এর প্রভাবে আগামীতে দেশের জন্য তৈরি হতে পারে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি। সংঘবদ্ধ এমন প্রচারণাকে তথ্যযুদ্ধের অংশ বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, বিশ্ব পরিমণ্ডলে ধর্মীয়ভাবে সহনশীল রাষ্ট্র হিসাবে পরিচিত বাংলাদেশের যে ইমেজ রয়েছে, সেটি নষ্ট করার গভীর ষড়যন্ত্রও হতে পারে ভারতীয় গণমাধ্যমের চালানো এই ধরনের ক্যাম্পেইন। বাংলাদেশের হিন্দুদের জানমাল সুরক্ষিত করা নিয়ে নিয়মিত দাবি ও প্রতিবাদ জানিয়ে আসছে ভারত, অথচ চলমান পরিস্থিতিতে দেশটির গণমাধ্যম ও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আচরণ বলছে ভিন্ন কথা। ভারত যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাহলে মিডিয়াতে বিবৃতি দিয়ে কিংবা প্রকাশ্যে কড়া সমালোচনা করে কাজ হবে না। বিবিসিকে ঠিক এমনটাই জানিয়েছেন দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিকার IDSA এর সিনিয়র ফেলো ডক্টর পট্টনায়ক। তার দাবি, মিডিয়াতে ঢাকঢোল পেটালে আরও খারাপের দিকেই যাবে পরিস্থিতি। শেখ হাসিনার পতনের পর গত কয়েক মাসের মধ্যে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, একতরফা আলোচনা ও প্রমাণ ছাড়া দায় চাপানোকে নিজেদের দায়িত্ব হিসাবে নিয়েছে ভারতের অনেক গণমাধ্যম। প্রচারিত খবরের বেশিরভাগ ফেক নিউজ বা অতিরঞ্জিত হলেও দেশটির সাধারণ জনগণের মাঝে রীতিমতো সাড়া ফেলেছে এসব তথ্য। এর মধ্য দিয়ে দুই দেশের আমজনতার মনে সাম্প্রদায়িক ঘৃণা ও সন্দেহ উস্কে দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশ বিরোধী এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে সরকার ও বিভিন্ন পর্যায় থেকে শক্তিশালী পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবারে ইসরায়েলের অহংকারের প্রতীক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তেল আবিবে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিদের হাইপারসনিক মিসাইল। এতে অন্তত 16 ইসরায়েলি আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। ব্যাপক আতঙ্কে স্থানীয় ইসরায়েলিরা। ইসরায়েলে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এদিকে গাজায় একদিনে অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলে আবারও হাইপারসোনিক মিসাইল হামলা ইয়েমেনের হুথি যোদ্ধাদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলকে এই হামলা থেকে রক্ষা করতে পারেনি। শনিবার ভোরের আলো ফোটার আগেই তেল আবিবের জাফা শহরে সাইরেন বেজে ওঠে। অনেকে ঘর থেকে বের হওয়ার সময়টুকু পায়নি। এই হামলায় অন্তত 16 ইসরায়েলি আহত হয়েছে। মিসাইলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। আমরা তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ সাইরেন বেজে ওঠে। ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময়টুকু পাইনি। আমাদের বাড়ির পাশে মিসাইল বিস্ফোরিত হয়, প্রতিটি তলার জানালা উড়ে যায়।
বাড়িটির কেউ বাইরে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি। And the first, second floor, and the whole area. ইসরায়েলের সফল অভিযানে উল্লাস করেছে ইয়েমেনের যোদ্ধারা। নেতানিয়াহু বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ হিসেবে মন্তব্য করে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। এই সফল অভিযানের কৃতিত্ব সকল ইয়েমেনিদের। তারা শত্রু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও নিজেদের রক্ষা করতে পারেনি, এটি তাদের দুর্বলতা। সামনে আরও হামলা অব্যাহত থাকবে। এর আগে গেল বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ হিসেবে হুতি যোদ্ধারা এই হাইপারসোনিক মিসাইল হামলা চালালো। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গেল ১৩ মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৪৫,২০০ ছাড়িয়েছে। শীতের প্রকোপে গাজায় শিশুরা নানাবিধ রোগে ভুগছে। ইউনিসেফ বলছে এই শীতে উপত্যকাটির ৯৬% শিশু পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জার্মানির জ্যাকসন আনহাল্ট অঙ্গরাজ্যের একটি জমজমাট ক্রিসমাস মার্কেট বা বড়দিন উপলক্ষে বসা বাজারে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে ২০০-রও বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে অঙ্গরাজ্যটির মাগডেবুর্গে এই ঘটনা ঘটে। পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পরপর দ্রুত অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে সামান্য দূরে হামলাকারীর গাড়ি থামিয়ে তাকে আটক করে তারা। পুলিশের তথ্য মতে সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। ৫০ বছর বয়সী এই হামলাকারী ২০০৬ সালে সৌদি আরব থেকে জার্মানিতে আসেন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। জঙ্গিবাদের সঙ্গে এই হামলাকারীর সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাইরের লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাত ও বৈষম্যমূলক মনে করছে পাকিস্তান। ২৩৯ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে উধাও হয়েছিল বিমানটি। ১০ বছর পেরিয়ে গেলেও এখনও এর খোঁজ মেলেনি। ২০১৪ সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এখনও এভিয়েশনের ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। সম্প্রতি আফ্রিকায় বিমানের ৩০ টুকরো পাওয়া যাওয়ার পর আবারও শুরু হয়েছে কাজ। এবারে কি বিমানটির খোঁজ মিলবে? খুলবে কি রহস্যের জট? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। মাঝ আকাশ থেকে ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে উধাও হয়ে গেল বিমান। ১০ বছরেও পাওয়া যায়নি হদিস। এখন পর্যন্ত এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় রহস্য হয়ে আছে ফ্লাইট MH370। কি হয়েছিল সেই বিমানের সাথে? এত উন্নত প্রযুক্তি থাকার পরেও ১০ বছরেও কেন উদ্ধার করা গেল না বিমানটি? ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি উড়াচ্ছিলেন ক্যাপ্টেন জাহির আহমেদ শাহ ও ফ্লাইট অফিসার ফারিক হামিদ। উড্ডয়নের পর ২০ মিনিট ঠিকঠাকভাবে চলল বিমানটি। রাত ১টা ৮ মিনিটে মালয়েশিয়ার স্থলভাগ পাড়ি দিয়ে দক্ষিণ চীন সাগরের উপর চলে আসে বিমানটি। এরও ১১ মিনিট পর বিমানটি মালয়েশিয়ার এয়ার ট্রাফিক রাডার থেকে বের হয়ে ভিয়েতনামের রাডারে চলে আসে। আর সে সময় পাইলট এয়ার ট্রাফিককে গুড নাইটও বলেন। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ রাডার থেকে হারিয়ে গেল বিমানটি। বিষয়টি প্রথমে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল আমলে নেয়নি। তারা ভেবেছিল হয়তো বিমান তাদের রেঞ্জের বাইরে ভিয়েতনামের রেঞ্জের মধ্যে চলে গেছে আর তাই রাডারে দেখা যাচ্ছে না। কিন্তু ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেখল ফ্লাইট MH370 রাডারে আসার কিছুক্ষণ পর আবার উধাও হয়ে গেছে। তারা কয়েকবার চেষ্টা করলো বিমানের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। এর 18 মিনিটের মাথায় ভিয়েতনাম মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দেয় যে বিমানটি উধাও হয়ে গেছে। এমন অবস্থায় সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করার কথা থাকলেও 4 ঘন্টায়ও কোনো পদক্ষেপ নিল না মালয়েশিয়া।
সকাল 6:32 বিমানটি বেইজিংয়ে পৌঁছানোর কথা থাকলেও যখন তা পৌঁছায়নি তখন কর্তৃপক্ষের টনক নড়ে আর শুরু করা হয় উদ্ধার অভিযান। বিমানটির সর্বশেষ অবস্থান দক্ষিণ চীন সাগরে ছিল, আর তাই উদ্ধার অভিযানও সেখান থেকেই শুরু হয়। 7টি দেশের মোট 34টি জাহাজ ও 28টি উদ্ধার বিমান মিলে শুরু করে সার্চ অপারেশন, কিন্তু বিমানের টিকিটিও খুঁজে পাওয়া গেল না। 4 দিন পর 12 মার্চ পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ তথ্য। বিমানটি রাত 1টার আশেপাশে সিভিল এভিয়েশনের রাডার থেকে উদ্ধার হয়ে গেলেও আরও 1 ঘন্টার বেশি সময় মালয়েশিয়ার সামরিক রাডারে ছিল। সেই রাডারের তথ্য অনুযায়ী বিমানটির সর্বশেষ দেখা যায় রাত 2:22 পর্যন্ত। আরও অবাক করার তথ্য হচ্ছে বিমানটি দক্ষিণ চীন সাগর থেকে ইউটার্ন নিয়ে মালয়েশিয়ার সীমান্ত পাড়ি দিয়ে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। এরপর থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর বহু বিজ্ঞানী ও গবেষক বহুদিন চেষ্টা করেন বিমানটি উদ্ধারের, কিন্তু কোনোভাবেই আর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন স্যাটেলাইটের তথ্য ও বিমানে থাকা জ্বালানির পরিমাণ বিশ্লেষণ করে সম্ভাব্য কয়েকটি জায়গায় সার্চ অপারেশন চালানো হলেও কোনোভাবেই আর বিমান বা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না। 3 বছর পর এবং প্রায় 160 মিলিয়ন মার্কিন ডলার খরচ করার পর অবশেষে এই উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে আফ্রিকার মাদাগাস্কার সহ বিশ্বের বেশ কিছু জায়গা থেকে অন্তত 30টি বিমানের টুকরো পাওয়া যায় এবং সন্দেহ করা হয় যে এগুলো সেই হারিয়ে যাওয়া ফ্লাইট MH370-র অংশ। এখন পর্যন্ত গবেষকদের ধারণা কোনো কারণে দক্ষিণ চীন সাগরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানের সব নেভিগেশন ও কমিউনিকেশন সিস্টেম বিকল হয়ে যায় এবং সমুদ্রের কোনো এক অজানা কোণায় আছড়ে পড়ে সেটি। কিন্তু এর পেছনে লুকানো সত্য এখনও খুঁজে বেড়াচ্ছেন গবেষক ও হারিয়ে যাওয়া 239 জন যাত্রীর স্বজনরা। এই ঘটনাটি এখনও এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানির মাথার জন্য $1 কোটি পুরস্কারের ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে প্রত্যাহার করা হয়েছে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। আসাদ সরকারের পতনের পর এই প্রথম সিরিয়া সফরে গিয়ে এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার সীমান্তবর্তী মারিয়া গ্রামে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে এক সিরিয়ান নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার মারিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় 35 বছর বয়সী মাহের আল হুসেন নামে এক প্রতিবাদকারীর পায়ে গুলি লাগে। যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন, তবে গুরুতর আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার গোলান হাইটসে জাতিসংঘের নির্ধারিত নিষিদ্ধ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবৈধ প্রবেশের পর বিক্ষোভের মুখে এই হামলা হয়। এর আগে সিরিয়ার সামরিক শক্তিকে দুর্বল করতে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। তবে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। সিরিয়ার নতুন প্রশাসনের নেতৃত্বে আছেন হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা প্রথমবারের মতো সিরিয়া সফর করেছেন। এই সফরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কূটনীতিক জানিয়েছেন, সিরিয়ার নেতা আবু মোহাম্মদ আল জোলানির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং $10 মিলিয়ন পুরস্কারের ঘোষণা বাতিল করা হয়েছে। দামেস্ক সফর শেষে তারা এই ঘোষণা দেন। কর্মকর্তারা আরও জানান, বিদ্রোহীরা যাতে ভবিষ্যতে হুমকি হয়ে না ওঠে, আবু মোহাম্মদ আল জোলানি থেকে এমন প্রতিশ্রুতি নেওয়ার বিনিময়ে এই সিদ্ধান্ত হয়। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।